We are live now. Good evening, ladies and gentlemen. Assalamu alaikum. I am privileged to welcome you all at today's program Made in Bangladesh. On behalf of Brampton Bangladeshi Community Services, BBCS, I'd like to express my heartfelt gratitude to all the virtual viewers for today's program. We feel really blessed having a versatile genius, Mr. Anwar Azad, for today's program. Thank you, Azad Bhai, for joining with us. আজ মার্চ মাসের 14 তারিখ বাংলাদেশ আর বাঙালির চেতনার সাথে জড়িয়ে আছে মার্চ মাসের মা শব্দটি। যিনি আমায় জন্ম দিয়েছেন তিনি আমার জন্মদাত্রী মা, আর যে মাটিতে আমার জন্ম হয়েছে সে আমার দেশ মা। কিছুদিন আগেই 8 মার্চ আমরা পালন করলাম আন্তর্জাতিক নারী দিবস। নারীর অপর নাম মা, নারীরা মায়ের জাত। নেপোলিয়ন বলেছিলেন, গিভ মি আ গুড মাদার, আই উইল গিভ ইউ আ গুড নেশন। একটা জাতির ভালোত্ব নির্ভর করে মায়ের উপর, অর্থাৎ নারীদের উপর। আজ বিংশ শতাব্দীর দ্বারগোড়ায় এসে আমি একজন নারী হিসেবে বলতে চাই, আমার মা বিশ্ব দেখত চোখ দুটোকে বুঝে, আমি দেখি জানালা দুটো খুলে, আর আমার মেয়ে একদিন হাত বাড়িয়ে আকাশ ছুবে। সেই প্রতীক্ষাতেই সবাইকে বিশ্ব নারী দিবসের প্রাণ ঢালা শুভেচ্ছা। বাংলাদেশি বাংলা ভাষাভাষীর দেশ মার স্বাধীনতা দিবসও এই মার্চ মাসে, 26শে মার্চ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে 1971 সালে অর্জিত হয়েছে বাঙালির স্বাধীনতা। পৃথিবীর মানচিত্রে জন্ম নিয়েছে একটি নতুন দেশ। আজ 2021 বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, অর্থাৎ 50 বছর পূর্তি। আমার বিশ্বাস একজন বাংলাদেশী হিসেবে পৃথিবীর যে প্রান্তেই আমরা বাস করছি হিসেবে আজ আমরা অনেক গর্বিত। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, 3 লক্ষ মা বোনের সম্ভ্রমহানির বিনিময়ে প্রাপ্তি স্বাধীনতা। সমস্ত শহীদদের প্রতি, সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি আর আমার বীরাঙ্গনা মা বোনদের প্রতি রইল আমার অন্তর্নিহিত সশ্রদ্ধ সালাম। আমি আগেই বলেছি, আজ আমাদের অনুষ্ঠান অলংকৃত করতে উপস্থিত রয়েছেন জনাব আনোয়ার আজাদ ভাই, যিনি শুধু ব্র্যাম্পটন সিটিতেই বসবাস করছেন মোর দ্যান 30 ইয়ার্স। আজাদ ভাই একজন ভার্সেটাইল মানুষ, যিনি একাধারে প্রফেশনালি কর্মরত রয়েছেন এবং একই সাথে উনি বাংলা চলচ্চিত্রের একজন নামকরা প্রযোজক। উপরন্তু আনোয়ার আজাদ ফিল্মসের স্বত্বাধিকারী। চলচ্চিত্র এমন একটি বিনোদন মাধ্যম যা সময়কে তুলে ধরে ভবিষ্যতের ইঙ্গিত বহন করে। চলচ্চিত্র এমনই একটি মাধ্যম যা ইতিহাসকে মনে করিয়ে দেয়। চলচ্চিত্র একটি দেশের মানবিকতার মূল্যবোধকে বহন করে। চলচ্চিত্র একটি দেশের প্রাকৃতিক সামাজিক সৌন্দর্যকে বহন করে, যা একটি দেশের সংস্কৃতি কৃষ্টিকে ফুটিয়ে তোলে। চলচ্চিত্র শুধু বিনোদন নয়, এটি দেশ ও জাতি গঠনে অনবদ্য ভূমিকা রাখে। দেশ গঠনের মতো একটি পবিত্র মানসিকতাকে পুঁজি করে সবাই মিলে একাগ্র চিত্তে সাধনা করলে দেশ একদিন পৌঁছবেই সেই উন্নয়নের নির্দিষ্ট লক্ষ্যে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর ক্রান্তি লগ্নে দেশপ্রেম নিয়ে আনোয়ার আজাদ ফিল্মস থেকে রিলিজ হতে যাচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র গন্তব্য। মামুন, আমরা যদি এখন একটা আমাদের গন্তব্য চলচ্চিত্রের একটা ট্রেলার দেখি। ধন্যবাদ মামুন। থ্যাংক ইউ। আমি একটা সেকেন্ড, আমি এটা প্লে করছি ট্রেলারটা। মামুন, আপনার সময় লাগলে আমরা কিন্তু প্রশ্নে চলে যেতে পারি আজাদ ভাইয়ের কাছে, তারপরে না হয় আপনি ট্রেলারটা দেখুন। অফ কোর্স। ওকে আজাদ ভাই, আমরা প্রশ্নে চলে যাই, ট্রেলারটা একটু শুরু করি। বিবিসিএস এর পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি প্রথমেই যেটা জানতে চাই যে আপনার এই চলচ্চিত্র জগতে পদার্পণ আসলে ঠিক কবে থেকে, মানে
কি ধরনের অনুপ্রেরণা আপনাকে অনুপ্রাণিত করলো এই জগতের সাথে জড়িত হওয়ার ব্যাপারে? আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসলে গুড ইভিনিং। আমি ভাবি যেটা জিজ্ঞাসা করলেন কি, আমরা এখানে সবাই পরিচিত, যদিও ভাবি হোস্ট, আমি ভাবি বললাম আর কি। হ্যাঁ, এই জগতে আসলে কিভাবে আমি একটা একটা করে আসি। প্রথমেই সবাইকে ধন্যবাদ জানাই যে ধৈর্য সহকারে আমাদের 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 এই প্রোগ্রামটার সাথে থাকার জন্য ভিউইং করতেছেন আপনারা। আপনাদের সহযোগিতার জন্য আজকে আমরা সবার কাছে পৌঁছতে পারি। আসলে আমি প্রফেশনালি অন্য কাজ করি, ব্রাম্পটনে থাকি দীর্ঘদিন থেকে, নাম্বার 1। নাম্বার 2, আমি একটা ফিল্ম ফেস্টিভ্যালের সাথে জড়িত। আসলে ওখান থেকে ইন্সপিরেশন আপনি বলতে পারেন। ওইভাবে আসলে বেশি করে যেতে চলচ্চিত্রের প্রতি একটা নেশা সবারই আছে আমাদের। আমরা ধরুন টিভি থেকে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিকে কে না পছন্দ করে। আমাদের মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য এন্টারটেনমেন্ট দরকার, যার জন্যই আমরা বিভিন্নভাবে দেখি। সেটা এন্টারটেনমেন্ট বিভিন্নভাবে হতে পারে, গান হতে পারে, অন্যান্য ড্রামা হতে পারে। তো একই সাথে চলচ্চিত্রের সাথে দেখা, যেহেতু আমি একটা ফিল্ম ফেস্টিভ্যালের সাথে জড়িত, ওইখান থেকে আসলে ব্যাপকভাবে পরিচিতি হওয়ার সাথে সবার সাথে পরিচয় হয় প্রতি বছর। এইভাবেই আসলে এই ইয়াতে আসা, আমার আশাটা আসলে আমি প্রডিউসার হিসেবে আসা, আর ওইভাবেই জড়াই। তারপর আস্তে আস্তে ধরুন ইটস অ্যাবাউট 10 years now. নর্থ আমেরিকা ইফসার সাথেও জড়িত। Yes, that was I was saying. Yeah, IFSA North America is the largest film festival in South Asia, যেটার সাথে আমি জড়িত এই নর্থ আমেরিকাতে। আসলে আপনি ব্যাপকতার দিক থেকে যদি বলেন, এইভাবেই বলতে হবে, কারণ এটা যেভাবে যত আমরা ক্রাউডের কাছে পৌঁছি, ভিউয়ারের কাছে পৌঁছি, বা যে রিপ্রেজেন্টেশন হয় প্রতি বছর, এটা যার জন্য আমরা এখন লার্জেস্ট সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল এই নর্থ আমেরিকাতে। পরে হয়তো আমরা আরো বাড়বো, হয়তো আমরা এটা আরো অন্য জায়গায় যেতে পারবো আর কি। এইভাবেই এটাতে আসা। আমরা সেই আশাতেই রইলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা আজাদ ভাই, আমার দ্বিতীয় প্রশ্নটা, আপনার প্রথম মুভি গোপন, দ্য ইনার সাউন্ড, যদিও আমি যতদূর জানি এটা রিলিজ না হলেও বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে কিন্তু এটা প্রদর্শিত হচ্ছে। আপনি যদি এই সম্পর্কে বলেন আমাদেরকে। Yes, that's my pleasure. এটা 2015 এটা আমরা প্রডিউস করছি, নাম হলো গোপন দি ইনার সাউন্ড। এটার টার্গেটটাই ছিল আসলে বিভিন্ন ফেস্টিভ্যালে পার্টিসিপেট করা। আর এটার যে পরিচালক হলো ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার, বাংলাদেশের ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার ডিরেক্টর আশরাফ শিশির। ওর প্রথম ছবিটা ছিল আসলে গাড়িওয়ালা। এটা এ পর্যন্ত বাংলাদেশ থেকে সর্বোচ্চ সংখ্যক ফেস্টিভ্যালে অ্যাটেন্ড করা সিনেমা এখন পর্যন্ত। ইটস অ্যাবাউট ক্লোজ টু 100 ফেস্টিভ্যাল, এবং প্রচুর রিওয়ার্ড পেয়েছে, এবং ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছে বাংলাদেশে। ওই ছবিটা যখন এখানে টরন্টোতে ইফসাতে আসলো 2014-এর, তারপরের বছর ওর সাথে আমি এই ছবিটা বানাই। ইন্টারেস্টিং জিনিস যে এখানে টরন্টোতে কিন্তু অনেকে গোপন দি ইনার সাউন্ড সিনেমাটা দেখছে। এটা ইটস এ সাইকো থ্রিলার মুভি, কারণ ফেস্টিভ্যালেতে যদি আপনার একটা স্ট্রং মেসেজ না থাকে, ফেস্টিভ্যালগুলোতে আসলে সিনেমা সিলেক্ট করে না। গতানুগতিক সিনেমাকে এখানে সুযোগ কম। হ্যাঁ, তো এইভাবে ওইটা 2017-এ আসলে টরন্টো, 2016-এ এই ইফসার ফেস্টিভ্যালে কিন্তু অনেকেই দেখছে সিনেমাটা, এখানে অ্যাটেন্ড করছিল, ইট ওয়াজ সিলেক্টেড। তো এই পর্যন্ত এই ছবিটা 34 ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ট্রাভেল করছে, এবং 2017, I believe it's in 16 or 17, I can't remember exactly, 16-এ দিল্লিতে যে ফিল্ম ফেস্টিভ্যাল, ইটস ভেরি রিনাউন্ড ফেস্টিভ্যাল এস্টাবলিশড, ওখানে ফরেন ক্যাটাগরিতে ইট ওয়াজ অ্যাওয়ার্ডেড অ্যাজ এ চ্যাম্পিয়ন হিসেবে। মানে তাহলে তো বলতেই হয়, আমরা ব্র্যাম্পটনের অধিবাসী, আমরা ব্র্যাম্পটনিয়া, আমরা তো রীতিমতো গর্বিত এই ব্যাপারে। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং রাশিয়াতেও তাই, 2018-এ রাশিয়াতে। এটা আমি যে বললাম 34 ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে কিন্তু ট্রাভেল করছে। যেহেতু এটা সিনেমা হলে রিলিজ দেওয়া হয়নি, বিভিন্ন, হয়তো আমি এখন করবো আস্তে আস্তে, এই গন্তব্যের পরে চিন্তা করবো আর কি। তারপর তো প্যান্ডেমিক, করোনা হওয়াতে আর সুযোগ হয়নি আর কি। এখন ওইটা ওই পর্যায়ে আছে। আচ্ছা, আপনার দ্বিতীয় মুভি যে মায়াবতী, যেটা টরন্টোতে রিলিজ হওয়ার পরে কিন্তু আমি দেখেছি, প্লাস আমরা বিবিসিএস এ অনুষ্ঠানে প্রদর্শিত করলাম, সেই মুভিতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ ছিল। Yeah, no means no. It was a very strong message. Very strong message, হ্যাঁ। একটা প্রশ্ন আসলে না করলেই না, আপনি দীর্ঘদিন কানাডা প্রবাসী হয়েও এভাবে দেশীয় চলচ্চিত্র নির্মাণে সক্রিয় ভূমিকা রাখছেন। প্রবাসী হয়েও আজাদ ভাই আসলে দেশের প্রতি দায়িত্বে কিন্তু অবিচল। আমরা জানি যে একটা চলচ্চিত্র যখন আপনি তৈরি করতে যাবেন, সেখানে কিন্তু অনেক মানুষের কর্মসংস্থানের হয়ে যায়। আপনি কিন্তু দেশের, আমরা যদি বলি অর্থনৈতিক ক্ষেত্রেও কিন্তু এটা আপনার পরোক্ষ একটা অবদান, কথা প্রসঙ্গটা যেটা আমরা জানি। তারপর আপনার মুভিতে আমি এটা খেয়াল করলাম যে আপনি কিন্তু নতুনদেরকে
আনার খুব চেষ্টা করছেন। তাতে করে হয় কি আমাদের নেক্সট জেনারেশন কিন্তু খুব এনকারেজ হচ্ছে। আপনি যদি এই ব্যাপারে আমাদেরকে কিছু বলেন। ধন্যবাদ। দ্যাটস মাই প্লেজার টু এক্সপ্লেন অ্যাবাউট দিস। এইটাই আসলে আপনি আপনি রিয়েল জিনিস পয়েন্ট আউট করছে। এটাই আসলে আমার টার্গেট। আমি একটু একটু করে বলি, আসলে আমরা সবাই দেশ ছেড়ে চলে আসছি, এখানে আমরা পার্মানেন্টলি থাকি। আসলে আমরা হয়তো কোনোদিনই কেউ ফিরে যাবো না, আমরা যতই কথা বলি না কেন। তারপরেও আমি দেশে বড় হয়েছি, দেশে লেখাপড়া শিখছি, এবং দেশে কিন্তু ট্যাক্স পেয়ার্সদের পয়সাতে কিন্তু লেখাপড়া করছি, কারণ আমরা দেশে যে আমরা টিউশন ফি দেন খুবই কম। তো আমি আমার দায়িত্ববোধ থেকে আমি মনে করি এখান থেকে আমার কি করার আছে। যদি আমি যেহেতু এই জগৎটার সাথে জড়িত, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সাথে জড়িত, তা আমার কন্ট্রিবিউশনটা কিভাবে হতে পারে। আমি একজনকে ওখান থেকে এখানে আনলাম, এটা করতে একজন উঠলো, এটা না। আমার টার্গেটটা ছিল আমি যদি দেশের সাথে ডিরেক্টলি আমি যতদিন করতে পারবো, যদি করতে পারি, যোগাযোগ রেখে কাজ করতে পারি, এটাতে দেখা যাবে, আমি এক্সাম্পলটাও দিব একটু পরে। হ্যাঁ, দেখা যাবে যে দেশে একটা কর্মসংস্থান, যেটা আপনি মেনশন করলেন, দ্যাট ওয়াজ মাই খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ জিনিস। আসলে দেশের ইকোনমিতে কিন্তু আমি কন্ট্রিবিউট করতেছি, কারণ আমি যখন একটা কাজ করি, মায়াবতী মনে করেন, গোপনে যখন কাজ করছি, বিগ ক্রাউড, সিনেমা একটা বিরাট একটা বিগ অ্যারেঞ্জমেন্ট, এখানে প্রচুর লোক মানে ইনভলভ থাকে একটার সাথে। মাধ্যমটাই তো আসলে তাই। হ্যাঁ, এক্স্যাক্টলি। যদিও একটা সিনেমা, এখানে দেখা যাবে 1000 লোক জড়িত, হয়তো 200টা ফ্যামিলি জড়িত এটার সাথে, যত যেটুক যেভাবে কাজ করে। তো আমার চেষ্টাটা থাকে এইভাবে যে সবাইকে ইনভলভ করা। এট দ্য সেম টাইম আরেকটা পয়েন্ট আপনি যে মেনশন করলেন, যে ইয়াঙ্গার জেনারেশন, এটাই আসলে আমার মেইন টার্গেট। আমি সবসময় চেষ্টাটা করি, ইয়াঙ্গার জেনারেশন, দে হ্যাভ লট অফ থিংস টু ডু, দে ক্যান গিভ আস লট অফ থিংস। কারণ ওই জেনারেশনটাকে যদি আমি সুযোগ দিই, এনকারেজ করি যদি, ওরা, আর বাংলাদেশে মেজরিটি এখন তো ডিজিটাল ওয়ার্ল্ড, এবং মেজরিটি ডিরেক্টর, আমার ফাইন্ডিংস, দে আর ভেরি ইন্টেলিজেন্ট, খালি সুযোগের অভাব। সুযোগের অভাব। ওদেরকে যদি আমি একটু হেল্প করতে পারি এভাবে, হ্যাঁ, আমি যদি পিক করলাম একজনকে, তাকে দিয়ে কাজ করলাম, পিক করলাম একজনকে, তাকে দিয়ে কাজ করলেন, তাই দেখা যাচ্ছে ও তখন উৎসাহ নিয়ে আরেকটা ভালো কাজ করলেন, এতে সবারই আউটপুট খুব ভালো, এটা বলতে পারি। এই মানে মহৎ চিন্তার সফলতা কামনা করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, দ্যাটস মাই প্লেজার অলসো। সত্যি এটা আমরা নিজেরাও কিন্তু অনেক মানে আনন্দিত হলাম এই কথাটা শুনে। আর এবার আজাদ ভাই, আপনি যদি বলতেন যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, 50 বছর পূর্তি, এই উপলক্ষে আজাদ ফিল্মস থেকে বানানো গন্তব্য বাংলাদেশের 19 তারিখে রিলিজ হতে যাচ্ছে। আপনি যদি আমাদেরকে এই মুভিটা সম্পর্কে আমাদের ভার্চুয়াল ভিউয়ারদের যদি কিছু বলতেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। আসলে ভার্চুয়াল ভিউয়ারদের জানতে হবে সিনেমাটা দেখার আগে। আমি বলি, এটা আসলে দুটো জিনিস, 50 ইয়ার্স এন্ড 100 ইয়ার্স। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার জন্য ওনার সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করে যাচ্ছে, ওনার জন্যই কিন্তু ওনার স্বাধীনতার সময় ওনার যে স্যাক্রিফাইস বাংলাদেশের গঠনে, যে ওইটার জন্য কিন্তু আজকে আমরা বাহিরে এসেছি, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যেভাবেই আসি, আমরা কিন্তু এখানে এসে সেটেল হয়েছি। কিন্তু আমাদের অবলম্বন ছিল বাংলাদেশি পাসপোর্ট। এটা যদি 1971-এর আগে হতো, দেখা যেত যদি 100 জন বাঙালি যদি প্রতি মাসে এসে থাকে, তাহলে দেখা যেত একজন আসার সুযোগ পেত, যেহেতু আমরা বাংলাদেশ না থাকলে কান্ট্রি হিসেবে থাকাতে। ট্রেলারটা দেখবো নাকি গন্তব্য? শিওর। তারপরে আমি আল কন্টিনিউ দ্যাট। আচ্ছা। মামুন, আমরা যদি একটু ট্রেলারটা কি এখন দেখতে পারি? হ্যাঁ, আমি এখন প্লে করছি। আচ্ছা, ধন্যবাদ মামুন। আপনারা কি শুনতে পাচ্ছেন আওয়াজ? সাউন্ডটা নেই। মামুন, আওয়াজটা তো পাওয়া যাচ্ছে না। আচ্ছা, সাউন্ডটা আসছে না। ওকে,
আমার মনে হয় কোনো টেকনিক্যাল ডিফিকাল্টিস হয়তো বা। আমরা কি আবার প্রশ্নের দিকে এগিয়ে যাব মামুন? আমরা আমরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আনোয়ার আজাদ ফিল্মস থেকে রিলিজ হতে যাচ্ছে গন্তব্য দ্য ডেস্টিনেশন সিনেমাটি। আমি তো গানের মানুষ, সবাই সিনেমা নিয়ে অনেক গল্প করেছে, সিনেমার গল্প নিয়ে বলেছে, আমি একটু গানটা নিয়ে বলতে চাই। গানটা আমি আজ থেকে প্রায় 4.5 বছর আগে গেয়েছি এবং গানটা যিনি সঙ্গীত আয়োজন করেছেন এবং সুর করেছেন তিনিও আমাদের সঙ্গে আছেন, নাহিদ নোমান অরূপ ভাইয়া। তো যখন আমি গানটা গেয়েছি তখন থেকেই গানটা আমার অনেক পছন্দ। মানুষে দেখো আজব মানুষ, ভেতরে বাহিরে দেখো রঙিন ফানুষ। সত্য মিথ্যার দোলা চলে, দুলছে দুনিয়া, লোভের দোষে পাপ জমেছে দাঁড়াও ঘুরিয়া। সত্য মিথ্যার দোলা চলে, দুলছে দুনিয়া, লোভের দোষে পাপ জমেছে দাঁড়াও ঘুরিয়া। তখন থেকেই আমার খুব বিশ্বাস ছিল যে এই সিনেমাটাও খুব দারুণ একটা সিনেমা হতে যাচ্ছে এবং গল্প শোনার পর আসলে সেই সিনেমাটা নিয়ে স্বপ্ন অনেক বেড়ে গিয়েছে। আমার খুব বিশ্বাস যে এই সিনেমাটা মানুষের হৃদয় ছোঁবে এবং সবাই অবশ্যই হলে গিয়ে সিনেমাটি দেখবেন। আর গানটা নিয়ে আরেকটু বলতে চাই, গানটা আমার এতই এমন হয়ে গিয়েছে যে আমি গান রিলিজ হয়নি, কেউ শোনেনি, আমি অলরেডি টেলিভিশন লাইভে গাওয়া শুরু করে দিয়েছি। আমি প্রায় অনেকগুলো লাইভে গানটা করেছি। অন্তর কালো আধার কালো, কালো ভ্রমর পোকা, তবু কেন সে মানুষে হায় রে বোকা। মানুষে মানুষে দেখো আজব মানুষ, ভেতরে বাহিরে দেখো রঙিন ফানুষ। মানুষে মানুষে দেখো আজব মানুষ, ভেতরে বাহিরে দেখো রঙিন ফানুষ। কারণ গানটা সত্যিকার অর্থেই আমার খুব পছন্দের একটা গান এবং আমার বিশ্বাস যে সিনেমায় যখন মানুষ দেখবেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর সেই ফিডব্যাকটাও আপনাদের কাছ থেকে চাই। আর অবশ্যই সবাই গন্তব্যের সঙ্গে থাকবেন এবং আমাদের এই গন্তব্যে পৌঁছে দিতে আপনারা সবাই মিলেই সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। নিভু নিভু করে জলে আলো দেহের ভেতর থাকে একা পড়ে সে মানুষ সেই প্রান্তর। নিভু নিভু করে জলে আলো দেহের ভেতর ও কেটে যায় দিন রাত, আশায় নিরাশায় রাতের গান ভুলে জলে জলে চোখের তারা। ডেস্টিনেশন সিনেমাটি অরণ্য পলাশের ডিরেকশনে। আমি খুবই আনন্দিত যে এই সিনেমার একটি অংশ হতে পেরেছি। আমি যে গানটি গেয়েছি মানুষে মানুষে দেখো আজব মানুষ, গানটি সঙ্গীতায়োজন করেছেন, সুর করেছেন নাহিদ নোমান অরূপ। খুবই পছন্দের একটি ট্র্যাক এবং আমি যতটুকু দেখেছি সিনেমার সঙ্গে গানটা খুব দারুণভাবে গিয়েছে। আমি নিজে খুব উপভোগ করেছি এবং আমার বিশ্বাস যে সিনেমাটি যখন আপনারা দেখতে পাবেন আপনাদের কাছেও গানটি ভালো লাগবে। কেমন লাগলো বা ভালো লাগলো খারাপ লাগলো আপনাদের মন্তব্যগুলো অবশ্যই জানাবেন, কিন্তু অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখে তারপর জানাবেন যে হলে দেখতে কেমন লাগলো। মানুষে মানুষে দেখো আজব মানুষ, ভেতরে বাহিরে দেখো রঙিন ফানুষ। মানুষে মানুষে দেখো আজব মানুষ, ভেতরে বাহিরে দেখো রঙিন ফানুষ। জনে জনে খুঁজে খুঁজে বেড়ায় আছে কোথায় সে লুকিয়ে
বিশ্বাস যে আপনারা দল বেঁধে বন্ধুদেরকে নিয়ে সব আয়োজন করে পরিবার মিলে এই সিনেমাটি দেখতে যাবেন, কারণ এই সিনেমাটাকে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু আমাদের দায়িত্ব। এর কারণ হচ্ছে এত দারুণ একটা গল্প, এটা নিয়ে আসলে বলার কিছু নেই। এক কথায় যদি বলতে চাই যে প্রত্যেকটা মানুষ দেশের প্রতি ভালোবাসাকে লালন করে কিন্তু এই সিনেমাটাতে কাজ করেছে। তো সেই ভালোবাসাটার প্রতি শ্রদ্ধা রেখে আমার মনে হয় যে আমাদের সবার এই আয়োজনটা উপভোগ করা উচিত। তো আরও একবার বলবো, সিনেমা হলে গিয়ে অবশ্যই সিনেমাটি দেখবেন এবং আমাদের বাংলা চলচ্চিত্রকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। আর অবশ্যই চলচ্চিত্রের গানকেও আপনারা অনেক অনেক সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ। মানুষে দেখো আজব মানুষ, ভেতরে বাহিরে দেখো রঙিনে ফানুষ। ধন্যবাদ মামুন। আমরা ট্রেলারটা দেখলাম, গানটা সত্যি ভীষণ হৃদয়কে ছুঁয়ে যায়। এই ধরনের একটা সুর এবং যে কণ্ঠ দিয়েছেন অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠ। আমি একটু এটা বলি, আমি যেটা আসলে মিস করলাম, আমরা তো গানটা শুরু করলাম দেখা, তো আমি যেটা গন্তব্য নিয়ে যেটা বলা শুরু করলাম ওটা একটু শেষ করি আমি। গন্তব্যটা যে জন্য দুটা কারণ আসলে 100 ইয়ার এন্ড 100 ইয়ার্স হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবার 100 ইয়ার্স জন্মবার্ষিকী, যে আর 17 তারিখে সেটা, যার জন্য আমরা ওই ডেটটা পিক আর কারণটা হলো এই গন্তব্য সিনেমাটা আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চ যে 1907 যে ঐতিহাসিক ভাষণ দিছে, ওখান থেকে ওই ইন্সপিরেশন পেয়েই এক পথনাটক লিখত একজন সঞ্জীবন শিকদার, ওনার গল্প থেকে সিনেমাটা নেওয়া, আসলে ওইভাবে সিনেমাটা বানানো হয়েছে। তারপরে যার জন্য আমরা আসলে এটা ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার করবো, এনটিভিতে দেখাবে 17 মার্চ, 17 মার্চ আগামী বুধবারের দিন 2:35-এ। আমরা যার জন্য 17 মার্চকে আমরা কিন্তু পিক করছি। আর 19 তারিখে আমরা সিনেমা হলে রিলিজ দিব। হ্যাঁ, একই যেটা ওই যে 50 ইয়ার্স যেটা বললেন, 50তম। আর 26শে মার্চে আমরা দুইটা টিভি চ্যানেলে দেখাবো আবার এই জিনিসটা। এটাই আমরা 3টা ডেট পিক করছি এখানে। 17 মার্চ চ্যানেলে দেখাচ্ছেন 26শে মার্চ। আর 26শে মার্চ এগুলো আমি বলবো হয়তো এসএ টিভি আর একটা টিভি আর কি, অন্য টিভি। আমরা এনটিভিতে আমরা বুধবারে টিভি ওয়ার্ল্ড প্রিমিয়ার করব, সেখানে 2:35 দ্যাটস কনফার্ম। আদার জন্য কনফার্ম, জাস্ট উই আর ওয়ার্কিং অন ইট। কারণ এখানে আসলে বাংলাদেশের কাজগুলো একটু সময় লাগে, কারণ সব টিভি চ্যানেলের ওদের টাইম স্লটটা বের করে দেয়, তো যার জন্য একটু হয়তো শেষ মুহূর্তে। আর সিনেমা হলগুলো আমরা নাম পেয়ে গেছি কোনটা 19 তারিখে, ওটাও জানাবো। আমরা এইভাবে মার্চ মাসকে টার্গেট করে আসলে সিনেমাটা রিলিজ দিচ্ছি, যেহেতু এটা প্রেক্ষাপটে কিংবা যার জন্য আমরা স্বাধীনতার মাসটাকে বেছে নিয়েছি। গত আজাদ ভাই, আমরা আসলে গত প্রায় 1 বছর সময়টা একটা অজানা পৃথিবীর সাথে, একটা অপরিচিত পৃথিবীর সাথে কিন্তু আমরা বাস করছি। আমি যতদূর জানি, আমি যদি ভুল না হয়, আপনি একটা ইউটিউব চ্যানেল লঞ্চ করেছেন, মানে যেটাকে আমরা বলে থাকি অল্টারনেটিভ ডিজিটাল প্ল্যাটফর্ম। এক্স্যাক্টলি। সো এই ক্ষেত্রটার জন্য কিন্তু আমি বিশ্বাস করি যে অনেক মানুষের কর্মসংস্থান বেড়েছে। অবশ্যই রিয়েলি, মানে এই সময় কিন্তু অনেক মানুষের চাকরির অভাব, অনেক মানুষ চাকরি হারিয়েছে। আপনি এই ব্যাপারে আমরা কিছু জানতে চাই আর কি, আপনার ইউটিউব চ্যানেলটা। হ্যাঁ, অবশ্যই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ইউটিউব চ্যানেলটা আমার প্ল্যান আগে ছিল না, যে আমি যখন প্যান্ডেমিক শুরু হলো, করোনার যখন সবকিছু বন্ধ এবং এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি যেহেতু শুটিং করতে হয়, সব কাছাকাছি করতে হয়, সব মানে বেশি মাস পিপলের ইনভলভমেন্ট থাকে সেখানে, তো অবশ্যই এটা বন্ধ ছিল। তখন সবাই বাংলাদেশি যারা ডিরেক্টর যান, তখন তো সিনেমা বানানো কোনোভাবেই সম্ভব না, সবই বন্ধ। তো নাটকের দেখা গেল যে সবাই এফেক্টেড হয়েছে। আমরা যেমন এখানে একইভাবে বাংলাদেশে, যেহেতু আমার সিনেমা নাটক এসবের কাজের জায়গাটা হলো বাংলাদেশে, শুটিং সবকিছু বাংলাদেশ ভিত্তিক, যেহেতু বাইরে দেখে কিন্তু মানে প্রোডাকশনটা ওইখানে হয়। তখন আমি চিন্তা করলাম, সবাই আমাকে বললো যে কিছু করেন। তখন আমি চিন্তা করলাম যে এখন যে অবস্থা, আমরা তখন কেউ জানতাম না যে এটা কতদিন থাকবে। হ্যাঁ, এটার মানে কতদিন পরে আমরা আবার নর্মাল লাইফে আসবো। তো অল্টারনেট হলো এখন, যেমন যে আমরা এখন জুমে কথা বলতেছি, এটা তো আগে আমরা চিন্তাও করিনি। এখন জুমের সাথে আমরা সবাই পরিচিত। আগে শুধু টিভি চ্যানেলে ইন্টারভিউ হতো, আগে তো এইভাবে ইন্টারভিউ খুবই কম, 1-2টা হতো আর মিটিং হতো। এখন তো সবাই করতেছে, সবাই আমরা এটার সাথে পরিচিত হয়ে গেছি। ইটস ভেরি পপুলার নাও। এটা আসলে আমাদের জন্য হ্যান্ডি হয়ে গেছে, যার জন্য আমরা আমাদের সবকিছু বলতে পারি, এক্সপ্রেস করতে। ওই সময় একইভাবে আমি তখন করলাম কি, তবে ঠিক জুন মাস থেকে শুরু করলাম, তখন কাজ শুরু হয়নি আর কি। তো আমি কিছু কাজ করলাম, আমার চ্যানেলটা লঞ্চ করার জন্য একসাথে 6টা ড্রামা বানাইলাম একসাথে। এটাতে প্রচুর
লোক এটাতে কাজ করছে কিন্তু একসাথে। আমি একসাথে সব ছেড়ে দিয়েছি। এটা হলো জুন মাসে শুটিং করছি। হ্যাঁ, আমি আসলে সেই সময় ৫টা আমি একটা হলো নাগরিক টিভির জন্য একটা করছি এক ডিরেক্টরকে দিয়ে, আবার আরেক ডিরেক্টর দিয়ে ৫টা ৭টা আমি প্রোডাকশন করছি একসাথে। একসাথে একই মাসে 7 হ্যাঁ 7 দুইটা একটা টিভি চ্যানেলে একটা স্যার, বাকি সবগুলো আমার চ্যানেলে দিছি আমি একটার পর একটা। এটার কারণটা ছিল একটা যে এমপ্লয়মেন্টের সুযোগ করে দেওয়া। আর আসলে আমাদেরকে তো কাজে নরমাল লাইফে যেতে হবে, এনকারেজ করা সবাইকে যে আবার কাজে ফেরত আসেন সাবধানের সাথে, হ্যাঁ সেফটি মেনটেন করে আমাদের যে সমস্ত প্রিকশন মানতে হবে এটা করে এইভাবেই আসলে ইউটিউব চ্যানেলটা ঢোকা। তারপর তো এখন তো কন্টিনিউয়াসলি আমি কন্টেন্ট দিচ্ছি, ওখানে দিতে হবে আমার চ্যানেলে। ধন্যবাদ আজাদ ভাই। আসলে আমি প্রবাসী হয়েও আজাদ ভাই আপনার দেশাত্মবোধ কিন্তু একটা অন্যতম উদাহরণ আমাদের সবার জন্য, এটা আসলে না বললেই না। আমি জানি আপনি একজন নাট্য নির্মাতা। ইয়েস ওইটাই ইউটিউব চ্যানেলের মাধ্যমে এখন করতেছি। নাটকগুলি যদি একটু বলতেন আমাদেরকে। আমি জানি আপনি সিরিয়াল নাটক করছি। এটা হলো ইউটিউব চ্যানেলের আগে আমি আসলে নাটক, বাংলাদেশের নাটক বানানো শিখছি 2016 থেকে। আমার প্রথম নাটক যেটা ছিল, হ্যাঁ ওটা ছিল সোহেল আরমান ছিল ডিরেক্টর, আমজাদ হোসেন সাহেবের ছেলে। হ্যাঁ ওই ছেলেটা, ওটার নাম ছিল মঞ্চুরি। ওটা দেখানো হয়েছিল এটিএন বাংলাতে 2016 রমজানের ঈদে। তারপরে 17 যে আমি অনেক কয়টা করছি, 17 রমজান 18 যে আমি করলাম কি হানিফ দারোগা নামে জাহিদ হাসানরা ছিল এটাতে, উজ্জ্বল মাহমুদের ডিরেক্টর। ঈদের সময় তো ওরা 7 দিনের সিরিয়াল দেয়, 7 দিন ব্যাপী আর কি। এটা ঈদের সময় ছিল? হ্যাঁ ঈদের সময়, এটা সবগুলো ঈদের সময় আসলে। ওইটা করলাম একটা। তারপরে আরেকটা করলাম, ওটার নাম হলো ভুলে গেলাম নাম সবগুলো আর কি। হ্যাঁ আরেকটার নাম ছিল ইশ, হ্যাঁ ওটা আনুস রহমান মিলন ওরা ছিল এটার সাথে ওটা। তারপরে তো 19-এ যে আমি মায়াবতী করলাম, যার জন্য ওই বছর আর নাটক বানাইনি, 17-18 এইসব। তারপরে 20-এ তো যে আবার ইউটিউব চ্যানেল করলাম। সো আমি আসলে প্রত্যেক বছরই আমার প্রোডাকশন চলতেছে ইন সাম পয়েন্ট। নাটক তো আসলে অনেক, কারণ আপনার 2টা বোধহয় আপনার সিরিয়াল আছে, 7 দিন। 2টা সিরিয়াল আছে এক্স্যাক্টলি। হ্যাঁ সিরিয়াল মানে 7 দিনের সিরিয়াল গুলো আর কি। হ্যাঁ টিভিতে। আমরা কি আরেকটা ট্রেলার দেখি নাকি? হ্যাঁ না, এটা আমার মনে হয় ট্রেলারটাও দেখাচ্ছে, যেটা মিট দ্য প্রেস। এটা বলে নি, আমার সিনেমা যেহেতু রিলিজ হবে, আমি গত সোমবারের দিন 8 তারিখে আমরা মিট দ্য প্রেস করছি রিলিজের আগে। ওইটার ক্লিপিং ঐশী যেটা দেখাইলো, ঐশী হলো এবার ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার, কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে জাতীয় পুরস্কার সঙ্গীতের উপরে ওই আরেকটা সিনেমার জন্য। তো ওটা ছিল এখন ওই মিট দ্য প্রেসের ক্লিপিং গুলো আসলে দেখাচ্ছে সে এখন। ট্রেলারটা হয়তো এখন দেখাবে। আচ্ছা ওই ট্রেলারটা তো আমরা কি মামুনকে রিকোয়েস্ট করব আমরা একটা ট্রেলার? অবশ্যই আমরা চাই যে ভিউয়াররা একটু দেখুক, সিনেমাটা সম্বন্ধে জানুক। হ্যাঁ তাহলে না ইন্টারেস্ট পাবে। আমার কথা শুনে তো হবে না, আমার কাজ দেখতে হবে। কাজ যদি দেখানোর তো মাধ্যম হইলো এটা। প্রেমের দৃষ্টিতে তাকাচ্ছি কেন? আশা করছি সকলের পরিশ্রম সফল হবে যখন দর্শক আমাদেরকে দেখবে। আর রুমিনকে ধন্যবাদ জানাই। শুভ অপরাহ্ন। আমরা গন্তব্য নিয়ে আসল গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। সেজন্য আজকে ভীষণ একটা আনন্দের দিন। আর আজকের এই দিনটা শুধু আমাদের এই গন্তব্য চলচ্চিত্র পরিবারের জন্য নয়, সারা দেশের জন্য, বাঙালি জীবনের জন্য ভীষণভাবে একটা আনন্দের দিন। গত 7ই মার্চ থেকেই শুরু হয়েছে। আমি শুরুতেই বিনম্র শ্রদ্ধা স্মরণ করছি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
তার 7ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণ, যে ভাষণ ইউনেস্কো থেকে হেরিটেজের স্বীকৃতি পেয়েছে, যেই 7ই মার্চের ভাষণ থেকে আজকের এই বাংলাদেশ। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। আজকে আমরা যে স্বাধীন ভূখণ্ডে দাঁড়িয়ে বাংলায় কথা বলছি, সেই সব কিছুর পিছনে আছে 7ই মার্চের ভাষণ। কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশে এই পুরো ভাষণটিকে নিয়ে একটি চলচ্চিত্র হয়েছে বলে আমার ধারণায় নেই। সেরকমই একটি প্রয়াস নিয়ে হাজির হয়েছিল আমাদের অরণ্য পলাশ। পুরো টিম আমরা এখানে আছি। আমরা সেই দীর্ঘদিন একসাথে একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে দিনরাত পরিশ্রম করে এই গন্তব্য সিনেমাটা করেছি। আনোয়ার আজাদ ভাইয়ের সহযোগিতায় আমরা এটা মুক্তির দিকে এগিয়ে যাচ্ছি। 17ই মার্চ জাতির জনকের জন্মদিনেই আমরা সেই ছবিটি রিলিজ করব। কিছু কি পাবি বলে মনে হয় রে বাপ? ভগবানই জানে মা, আমার কি, আমি তো কামলা। জিনিস তোমরা পাইলে পাইবা, না পাইলে নাই। আমার মজির আমি পাবো তো মা। হ্যাঁ বাবা, পাবি পাবি। সেই সময়ে গন্তব্য আসছে যখন অনেক বড় বড় নির্মাতারা সিনেমা হলে সিনেমা মুক্তি দিতে ভয় পাচ্ছিল। সিনেমা হল খুলে দেওয়া হয়েছে, বাট সেই হল খুলে দেওয়ার পরও আমরা জানি যে সেই স্বতঃস্ফূর্তভাবে দর্শক এখনো হলে যাচ্ছে না। তার মধ্যেও এটা একটা অনেক বড় সাহস, অনেক বড় একটা চ্যালেঞ্জ। কিন্তু আমার কাছে আমি সাধুবাদ জানাই পুরো গন্তব্য টিমকে এবং আনোয়ার আজাদ ভাইকে। একটা ভালো সিনেমার যে সমস্ত গুণাবলী থাকা উচিত, একটা ভালো কন্টেন্ট, ভালো মেকিং, ভালো ডিরেকশন, ভালো লোকেশন, ভালো অভিনয়, ভালো গান, সবকিছুর সমন্বয় এই গন্তব্যে আছে। মনের জালে বাইধা রাখি, ছায়া দেখি গগন পানে, শুধুই তোরি আমার ধন্যবাদ মামুন। ট্রেইলার দেখে তো মনে হচ্ছে কখন দেখবো গন্তব্য। তা আমরা আজাদ ভাই, আপনি তো বাংলাদেশে রিলিজ করছেন 19 মার্চ, তা আমাদের দেখার ব্যবস্থাটা কি? আচ্ছা, এটা আসলে এখন বলি, আমরা এখন তো সিচুয়েশন আসলে মানে ফেভারেবল না, সব বন্ধ। এটা যখন শুরু হবে সবাই যেতে পারবে, ওই সময় আমি দেখাবো এখানে আবার। তো শীঘ্রই, এখনো বলতে পারি না কবে, হয়তো এন্ড অফ দ্য ইয়ার, সামটাইম দিস ইয়ার। ইনশাআল্লাহ আমরা আশা করছি। আপনি তো 4 দশকেরও বেশি ব্র্যাম্পটনে আছেন। 3 দশকের বেশি আছেন। তো মানে ব্র্যাম্পটন বাংলাদেশি কমিউনিটি সার্ভিস এই যে সময় উপযোগী বিভিন্ন উদ্যোগটা গ্রহণ করছে, এটা সত্যি আমার ধারণা বেঙ্গলি কমিউনিটির জন্য এটা অত্যন্ত প্রশংসাযোগ্য। তো আপনি যদি আপনার যদি কোনো উপদেশ থাকে কিংবা আপনার যদি কোনো মতামত থাকে, তো একটু যদি বলতেন আর কি। আমার উপদেশ নেই, মতামত, আমার ফিলিংসটা আমি বলতে পারি আসলে। আই এম রিয়েলি হ্যাপি। হ্যাঁ, আমি এটা বলতে পারি আপনাদেরকে, কারণ আমি তো দীর্ঘদিনকে ব্রাম্পটনে থেকে, আমি আসলে এখানে আর্লি 90s পর্যন্ত টরন্টোতে বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলাম। এখানে তখন লোক কম ছিল, হ্যাঁ, জনসংখ্যা। আমি তো অ্যাক্টিভলি আওয়াজ ইনভলভ। আফটার দ্যাট সময় বিভিন্ন কারণে নিজের ব্যস্ততার জন্য আর হিসেবে অতটা নাই, কিন্তু আমি সবকিছুর খোঁজ রাখি, সবার সাথে যোগাযোগ আছে, পার্টিসিপেট করি। হয়তো নিজে অ্যাক্টিভলি পার্টিসিপেট আমার কন্ট্রিবিউশনটা অন্যভাবে থাকে, সাপোর্ট।
হ্যাঁ এইভাবে। তো এই ব্রাম্পটনে আসলে কোনো সংগঠন ছিল না। আমি ধরুন প্রথম দিকে অনেকে আমার চেয়ে আগে তো অনেকে আছে। আমি যখন আসছি তখনও খুবই কম ব্রাম্পটন বেস আসলে। যদিও আপনাদের জানা আছে কিনা জানি না, প্রথম দিকে কিন্তু টরন্টোতে যে বাঙালি এখন যত আমরা যেটা ড্যানফোর্ড ভিত্তিক যেটা হয়েছে টরন্টো বেস, আসলে কিন্তু ব্রাম্পটন বেস ছিল তখন কিন্তু। হ্যাঁ, এটা ওয়াজ আর্লি 90s পর্যন্ত। অনেকে এটা জানে না, কারণ অনেকে জানে, হ্যাঁ অনেকে জানে, অনেকে জানে, হ্যাঁ আপনি হয়তো জানতেন না। টরন্টো ব্রাম্পটন বেস কিন্তু এখানেই যারা মানে অনেক আগে যারা এসছে তাদের মেজরিটি আসলে এখানে থাকতে, এরাই কিন্তু লিড দিত আসলে। মানে ব্রাম্পটন টরন্টোতে যে বাঙালিদের যে অ্যাক্টিভিটিস গুলো, ইট ওয়াজ লিড বাই ব্রাম্পটনিয়ান পিপল। এই জন্য আমরা সবাই প্রাউড ফিল করি। এটা আমার মনে হয় মেজরিটি যারা এখন মানে টরন্টোতে বাঙালি এখন হয়তো কত হাজার, 40,000 50,000, তখন আমার মনে হয় মেজরিটি এটা জানে না। কারণ যখন আসা শুরু হলো তখন তো মানে তখন লিডারশিপটা আর এখানে ছিল না, কারণ এটা খুবই স্বাভাবিক। তখন যারা এসছে তারা আরো বেশি অ্যাক্টিভ, তারা আরো ওদের চিন্তা ভাবনা আরো ভালো, আরো বেশি সময় দিতে পারতো তার জন্য। আর যারা আগে করতো তারাও তো সিনিয়র হয়ে গেছে, অটোমেটিক্যালি তারা সিনে থাকতো না। তো যার জন্য ব্রাম্পটনে কোনো সংগঠন ছিল না। হয়তো বিভিন্নভাবে বা সময় স্ক্যাটার ভাবে করার চেষ্টা করছে, কিন্তু এটার একটা পর্যায়ে যে থেমে গেছে বিভিন্ন কারণে, হয়তো সময় সুযোগ পরিস্থিতির ব্যাপারে থামে। কিন্তু এই যে আপনাদের যে গ্রুপটা আর কি, আমি প্রথম থেকে এটা ওয়াচ করতেছি। আমার সাথে কথা হয়, 2-1 জনকে চিনি, হ্যাঁ যাদেরকে চিনি আর কি, তাদের সাথে কথা হয়। এটা এনাদের যেটা টার্গেট আর কি, আমি মানে অল্প কথায় বলি, টার্গেট যেটা, এই টার্গেটটা নিয়ে আসলে সংগঠন করা উচিত, যে আমরা মেইন স্ট্রিমের সাথে কিভাবে আমাদের জায়গাটা করে নিব। যে জিনিসটা বিবিসিএস করতেছে ব্রাম্পটন বাংলাদেশ, এরা মেইন স্ট্রিমের সাথে কাজ করতেছে। মেড ইন বাংলাদেশ, বাংলাদেশ যে একটা আমরা যে এখানে বাংলাদেশের বাঙালি, এই জিনিসটা তো আমাদেরকে পরিচিত হতে হবে, তাই না? এই জিনিসটা এরা করতেছে, লিডারশিপ যেটা। আরো যে জিনিসটা দিচ্ছে, লিডারশিপটা ডিসেন্ট্রালাইজ, এটা একজনের হাতে নাই আসলে, গ্রুপ অফ পিপল একসাথে কাজ করতেছে। দ্যাটস অফ দ্য লিডার্স গ্রো। একজনের যখন সবাইকে সুযোগ দিবে তখনই লিডাররা গ্রো করতে পারবে, সবার মতামত থাকবে। আমি যার জন্য দেখি যে যতগুলো প্রোগ্রাম এই 2-3 বছরে যতগুলো প্রোগ্রাম করতেছে সবগুলোতেই মনে করেন আস্তে আস্তে দেয়ার লাইক পাওয়ার নাও, ওনার পাওয়ার, একটা শক্তি, একটা মানে যদিও আমরা ব্রাম্পটনে থাকি, হ্যাঁ, আর এখানকার যে কোনো অ্যাক্টিভিটি হলে মেইন স্ট্রিমে দেখা যায় যে এনাদেরকে ডাকে। হ্যাঁ, ইটস ভেরি গুড, ইটস এনকারেজিং ফর আস, আমাদের বাঙালিদের জন্য, বেঙ্গলি কমিউনিটির জন্য যারা আমরা এখানে থাকি। হ্যাঁ, এটা আমাদের জন্য খুব ভালো, এবং লিডারশিপ স্যালুট দেন। এরা খুবই ভালো কাজ করতেছে আমি যেটা দেখি। কারণ আমি জানি যে আপনি আসলে বিবিসিএস এর একদম শুরু থেকেই আপনি তাদেরকে মানে বিভিন্ন পরামর্শ দিয়ে মানে বড় হিসেবে চেষ্টা করি হ্যাঁ চালিয়েছেন। তারা কিভাবে আপনি বিভিন্ন দিক ওদেরকে, আমি যতটুকু করতে পারি, আই ট্রাই মাই বেস্ট, কিভাবে আরো উন্নতি করা যায়। এক্স্যাক্টলি, আমাদের সবারই ওইটাই টার্গেট হওয়া উচিত আসলে। আমাদের সবাই সত্যি মানে আমার ধারণা বিবিসিএস খুবই ভাগ্যবান যে ভালো কাজ করতেছে, 100-100 আমি বলতে পারবো। হ্যাঁ, খুবই ভালো কাজ করতেছে। এইভাবেই তাকাইতে হবে আসলে, হ্যাঁ, নিজের জায়গা করে নিতে হবে। হ্যাঁ, সেটাই, কেউ কাউকে কিন্তু জায়গা ছেড়ে দিবে না। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমাদেরকে করে নিতে হবে কাজ, এবং আমাদের কমিউনিটির সাথে ইনভলভ হতে হবে, সবকিছুতে ইনভলভ থাকতে হবে। হ্যাঁ, সবকিছুতে ইনভলভ থাকতে হবে সবকিছু, তাহলেই সুযোগ থাকবে, অনেক কাজ করার সুযোগ থাকবে। আমরা আবার গন্তব্যের কথার মধ্যে আসছি। এই যেই কথাটা আসলে না বললেই নয়, করোনাকালীন পৃথিবী আজ বড় অসহায়। একটি বইয়ে পড়েছিলাম, একজন মহাজ্ঞানী বলেছেন, পৃথিবীতে একমাত্র স্বার্থহীন সম্পর্ক বাবা এবং মেয়ে, যেখানে কোনো চাওয়া পাওয়া নেই, শুধুই আছে ভালোবাসা। করোনা আমার সেই একমাত্র নিঃস্বার্থ ভালোবাসাটাকে কেড়ে নিয়ে গেছে। সম্প্রতি আমার বাবা করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন। আমার বাবা অত্যন্ত কেয়ারফুল ছিলেন। এই কথাটা বলার উদ্দেশ্য, আমি যেটা বলতে চাই যে আমার বাবা অত্যন্ত কেয়ারফুল ছিলেন, বাট ল্যাক অফ অ্যাওয়ারনেস, যেহেতু আপনারা মানে বাংলাদেশে অনেক হেল্পিং হ্যান্ড থাকে যারা হেল্প করে, হ্যাঁ, তাদের মধ্যে থেকে একজন আসলে সংক্রমিত হয়ে বাসায় আসার ফলে আমার বাবা সেখান থেকে সংক্রমিত হয়। এটা জাস্ট ল্যাক অফ অ্যাওয়ারনেস। সরি টু হিয়ার দ্যাট। বলার একমাত্র উদ্দেশ্য যে সোশ্যাল অ্যাওয়ারনেস,
প্লিজ মানে আমরা সবাই মিলে সোশ্যাল অ্যাওয়ারনেস এর প্রতি আরো অনেক বেশি যত্নবান হই, যাতে করে বাসায় থাকা বয়োজ্যেষ্ঠরা আমাদের কোনো অভিভাবককে যেন অন্তত করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যেতে না হয়। আমরা যদি মানে 4-5টা জিনিস যদি আমরা একটু মনে রাখি, যে প্লিজ ওয়াশ ইউর হ্যান্ড ফর অ্যাটলিস্ট 20 seconds, always wear the mask, try to avoid all the social gatherings and stay at home as much as possible, and always maintain 6 feet distance. মানে আমি এই কথাটা উল্লেখ করলাম আজাদ ভাই, যে এখন আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে পৃথিবী যাচ্ছে যে আমাদের এই সোশ্যাল অ্যাওয়ারনেসটা কিন্তু আমাদের সব কথার মধ্যে আসলে চলে আসে, আমরা চাই আর নাই চাই। আমি মানে আরেকটু বলতে চাই যে পৃথিবীর যে এই মানসিক যে একটা অসুস্থতা, মানসিক যে একটা দুরবস্থা, এই দুরবস্থার থেকে কিন্তু আমাদেরকে বের হয়ে আসতে হবে। সময় এবং নদীর স্রোত কারোর জন্য কিন্তু কেউ অপেক্ষা করে না আসলে। সো আমাদের এই যে একটা অস্বস্তি করা একটা অবস্থা, এই যে একটা অপরিচিত পৃথিবী, এখান থেকে যদি আমরা সত্যি পরিচিত এবং আমাদেরকে এর থেকে যদি সত্যি বেরিয়ে আসতে হয়, আমাদেরকে কিন্তু একটু বিনোদনের আশ্রয় নিতেই হবে। এবং এই বিনোদনের একটা মানে অন্যতম মাধ্যম কিন্তু চলচ্চিত্র। অবশ্যই বিগত বছরে কিন্তু আপনার এই করোনার জন্য কিন্তু আমরা ভালো মুভি দেখতে পাইনি, এবং আমি যতদূর বুঝলাম যে গন্তব্য হচ্ছে আসলেই দেশের প্রতি ভালোবাসাকে পুঁজি করে দেশের জন্য মমত্ববোধকে উজাড় করে দেওয়ার যে ব্যাপারটা, সেটাই কিন্তু এই বিষয়বস্তু। তো এই ক্ষেত্রে কিন্তু সত্যি আজাদ ভাই, এই আপনার এই মুভিটা আমি আশা করি যে আমাদের এই যে মানসিক অস্থিরতাটাকে কিছু হলেও কিন্তু সাহায্য করবে বেরিয়ে আসার জন্য। আপনার কি মতামত এই ব্যাপারে? অবশ্যই আমি আপনার সাথে একমত, কারণ এই ছবিটি আসলে আমাদের দেশপ্রেমের, এই যেটা বললেন যে মানসিক অস্থিরতা, ওখান থেকে বের হতে গেলে আমাদের বিনোদন দরকার। বিনোদনের মাধ্যমে চলচ্চিত্র একটা বিনোদনের মাধ্যম, সবচেয়ে বড় মাধ্যম। আর এই গন্তব্যের মধ্যে একটা খেয়াল করেন, ফেরদৌস ভাই যেটা উল্লেখ করলো জিনিসটা, এটার মধ্যে কিন্তু কম্বিনেশন, এটার মধ্যে সব আছে। এটার মধ্যে প্রেম ভালোবাসা আছে, যেমন হ্যাঁ রোমান্টিক সিন আছে, এট দ্য সেম টাইম এট দ্য সেম টাইম আপনি দেখেন বিপ্লবী গানও আছে, কাইন্ড অফ ঐশীর গানটা যদি আপনি বলেন, হ্যাঁ আপনি যদি ডিটেলসে যান, হ্যাঁ এই গানটার মধ্যে দেখেন একটা প্রতিবাদের একটা মানে একটা জায়গা আছে। এট দ্য সেম টাইম দেশপ্রেম, যেটা আমাদের সবচেয়ে বড় জিনিস, হ্যাঁ দেশপ্রেমের কথা আছে, যে বঙ্গবন্ধুর 71-এর যে ভাষণটা, ওইখান থেকে ইন্সপায়ার্ড হয়ে ছবিটা করছে। এবং ছবিটা যখন আপনি দেখবেন, এখানে দেখবেন যে আমার দেশ এই কথাটাকে বারবার উল্লেখ করতেছে। যে গ্রুপটা 6 জন বন্ধু মিলে যে একটা শর্ট ফিল্ম বানালো চর এলাকাতে, যে আপনার যেটা সিনেমাতে দেখছেন যে চর এলাকা আসলে, হ্যাঁ কারণ এই সিনেমার মধ্যে যে যারা লিখছে আর কি, ডিরেক্টর এবং রাইটার, এর সবকিছু কিন্তু ফুটে তুলছে। একটা সিনেমাতে যেমন নায়ক আছে ফেরদৌস, নায়িকা আছে, তারপরে বীরেন ওঝা যেটা আর কি, জয়ন্ত চট্টোপাধ্যায় খুবই শক্তিশালী অভিনেতা জয়ন্ত দা, উনি আসলে প্রতীকী বঙ্গবন্ধু কিন্তু এখানে এই ছবি সিনেমাটাতে প্রতীকী বঙ্গবন্ধু উনি, হ্যাঁ ওনার নির্দেশেই সবকিছু হচ্ছে। এট দ্য সেম টাইম এখানে ভিলেন আছে কাজী রাজু, আমার বন্ধু, কত সুন্দর অভিনয় করছে। আপনি যদি ওর এক্সপ্রেশন গুলো দেখেন, আমি তো আজকে কয়েকদিন দেখছি, আজকে আমি যে গানটাতে যখন ঐশীর গানটাতে এক্সপ্রেশন দেখলাম, এক্সিলেন্ট জব, এক্সিলেন্ট জব। হ্যাঁ তারপর এলিনা স্বামী আছে, এরা সবাই খুবই ভালো অভিনয় করছে এই সিনেমায়। ও মাসুম আজিজ ভাই, আমি ট্রেইলারের এই যে কথাটা শুনলাম ফেরদৌস মানে অ্যাক্টরের কাছ থেকে, যে ইটস আ মুভি অফ কম্বিনেশন অফ কম্বিনেশন, এক্স্যাক্টলি। তো আপনি যে ওই যে একটু আগে বললেন যে মানসিক অস্থিরতার ব্যাপারটা, এটার জন্য এন্টারটেইনমেন্ট দরকার, ইট উইল বি হেল্পফুল। সত্যি আমরা দেখবেন তার মধ্যে আজকে 1 বছরের বেশি সময় পার করছি, আমাদের কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে হবে। কিন্তু অবশ্যই আরো একটা বলি, এই ছবিটা সিনেমা হলে দেখার পাশাপাশি আপনারা ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পারবেন। এটা আমি আজকে বাংলাদেশে তো এখন দিন হয়, এখন মনে হয় দিন সকাল, আজকে বিকাল বেলা আমি বলে দিব যে কোন ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পারবে। এখন এখান থেকেও দেখতে পারবে। ওরা প্রথমে ইউটিউবে ছাড়বে,
হ্যাঁ ইউটিউবে ছেড়ে দিবে, আমার চ্যানেলে না, নতুন একটা চ্যানেল, ওটা আজকে আমি জানিয়ে দেবো বিকালবেলা, যে অনেকে যারা দেখতে চায় ছবি রিলিজের পরে, কিন্তু ওটিটিতে এবং ইউটিউবে যাবে 26 তারিখের পরে, কারণ 17 তারিখে এনটিভিতে দেখানো হবে, 19 তারিখে সিনেমা হলে যাচ্ছে সিনেপ্লেক্স সহ, তারপরে 26শে মার্চ আবার 2টা টিভি চ্যানেলে দেখানোর পরে তারপরে এটা ইউটিউবে যাবে আর ওটিটি প্ল্যাটফর্মে যাবে। সুতরাং সব জায়গাতেই দেখতে পারবেন। সিনেমা হলে আবার এখানে যখন আসবে আবার দেখাবো। বলেন। মানে আমি এই কৌতূহলটা আসলে মানে রাখতে পারছি না, মানে আমি একটু খালি জানতে চাই। আমি জানি সিনেমা রিলিজের আগে এটা বলা যায় না, এখানে কি বঙ্গবন্ধুর পুরো ভাষণটাই আপনি? না, আমরা টেকনিক্যালি কিন্তু আমরা মানে কপিরাইটের ব্যাপার আছে, বঙ্গবন্ধুর ভাষণ পুরোটা দিতে গেলে এটা এখানে অনেক ঝামেলা আছে, অনেক পারমিশন লাগে, সুতরাং আপনার পার্ট বাই পার্ট নেবেন। হ্যাঁ, ওইটা হয়তো আমাকে যদি ওই ভাষণটা পুরো শুনতে গেলে আমাকে বাংলাদেশে আমাদেরকে অনেক পারমিশন নিতে হবে, অনেক ক্লিয়ারেন্স লাগবে, এখানে অনেক ঝামেলা আছে, জটিলতা আছে। হ্যাঁ, এখানে মূল কথাগুলো আছে, যেটা দিয়ে আমার ওই কথা দিয়ে আমরা বুঝে ফেলবো আর কি। হ্যাঁ, ওনার ভাষণ তো আপনার মানে একটি শব্দ দ্বিতীয়বার নাই কিন্তু। এক্স্যাক্টলি। এবং দেখেন 71 এ আমরা জাস্ট গল্প যখন করতেছি, 71 এ সেই সময় একটা শব্দ সেকেন্ড টাইম নেই। সেকেন্ড টাইম বলেন, এবং জিনিস পয়েন্ট আউট করছে, কত কেয়ারফুলি কথাগুলো বলছে। আসলে দেশের প্রতি ওই ভালোবাসা না থাকলে, ভালোবাসা, স্যাক্রিফাইস, যার জন্য তো আমরা বাইরে সবাই আসতে পারছি। হ্যাঁ, সেজন্যই তো মানে আসলে আমরা কোথা থেকে আসবো, তাই না? হ্যাঁ, আমরা যদি একটা দেশ না থাকলে, তো পাসপোর্ট যদি না থাকে আমাদের, তাহলে কিভাবে আসতাম? বের হতে পারবো না তো দেশ থেকে, সুযোগ থাকবে কম। এটা তো অবশ্যই, তো আমি আর কি আমার সবশেষে আমি বিবিসিএস কে আমার আন্তরিক অভিনন্দন জানাতে চাই এই ধরনের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে। এবং আজাদ ভাই, আপনাকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি বিবিসিএস কে বরাবরই আপনি অনেক সাপোর্ট দিয়ে আসেন এবং ভবিষ্যতেও নিশ্চয়ই দিবেন। আপনার উপদেশ দিয়ে নিশ্চয়ই আপনি আমাদেরকে মানে বিবিসিএস কে আরো এগিয়ে নেওয়ার জন্য আপনার নিশ্চয়ই চেষ্টাটা অব্যাহত থাকবে। আর আজকে আপনার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য, আমার সাথে কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং একই সাথে আমার দর্শক বন্ধুদেরকে আমি অনুরোধ করব যে আসুন আমরা সবাই মিলে গন্তব্য দেখি, কিছুটা হলো মানসিক অস্থিরতাটাকে নিবারণ করার চেষ্টা করি। দেশপ্রেম এমন একটা বিষয় যেটা একটা নস্টালজিক বিষয়। আমি 1000 মাইল দূরে থাকি, লক্ষ মাইল দূরে থাকি, কিন্তু দেশের মাটির গন্ধ কি ভোলা সম্ভব না। সো এই দেশপ্রেমের উপরে নির্মিত গন্তব্য মুভি, এটা দেখলে নিশ্চয়ই আমাদের অস্থিরতাটা কিছুক্ষণের জন্য হলেও আমরা মনে হয় ভুলে থাকতে পারব। তা আমি গন্তব্য আগামী 19শে মার্চ রিলিজকৃত গন্তব্য মুভির আমি অনেক সফলতা কামনা করছি। আমিও বলতে চাই, আসলে এখন আমরা সবাই বিদায় নিব, আসলে আমি বুঝতে পারলাম। হ্যাঁ, বিদায়ের সময় এসে গেছে। আমার দর্শক যারা, ভিউয়ার যারা দেখতেছেন, প্লাস ব্রাম্পটনের যারা থাকি আমরা সবাই, আমি হয়তো অনেককে চিনি না, হ্যাঁ, যাদেরকে চিনি না, যে আপনারা ধৈর্য ধরে যে আমাদের কথাগুলো শুনলেন, এই জন্য ধন্যবাদ। অ্যাট দ্য সেম টাইম, যেহেতু জুমের মাধ্যমে আমাদের প্রোগ্রামটা করতেছি, ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে দেখতেছে, আমিও দেখতেছি, অনেকের নাম দেখতেছি এখানে, হ্যাঁ, ভিন্ন জন আমার পরিচিত অপরিচিত, বাংলাদেশ থেকে অনেকে, সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট, যে জিনিসটা আপনার গন্তব্য সিনেমা যখন যেখানেই থাকেন, যখন আপনার সুযোগ থাকবে একবার দেখেন, আমাদেরকে সাপোর্ট করেন, আমরা যাতে আরো কাজ করতে পারি, আর আমরা ভালো কাজ করতে পারি, আপনাদের মধ্যে ভালো কাজ নিয়ে আসতে পারি, তাহলে আপনাদের উৎসাহ আমাদেরকে পরবর্তীতে আরো কাজ করার জন্য, আরো আমরা ওখান থেকে ইন্সপিরেশন পাবো, নতুন ভালো কাজ করতে পারবো। আর এটাই। আর বিবিসিএস কে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে এই বিবিসিএস এর মাধ্যমে আসলে আমি অনেক ভিউয়ার্স এর কাছে আমাদের প্রকল্প জানতে পারলাম। আমি শেষে বলে নিই বিদায় নেওয়ার আগে, আগামী 17 আপনার গন্তব্য দেখবেন 17ই মার্চ এনটিভিতে, যাদের এনটিভি চ্যানেল আছে, বাংলাদেশ টাইম এনটিভিতে 17 মার্চ ওয়েডনেসডে, বাংলাদেশে এটা গভর্নমেন্ট হলিডে,
2:35 এটা দেখানো হবে, এখান থেকে আমরা দেখতে পারবো। বাংলাদেশ টাইম 2:35। 2:35 এটা কানাডার টাইমটা একটু অড টাইম হবে, এটা ভোর 4:35 হবে। ভোর 4:35 হবে। আর 19 তারিখে বাংলাদেশের সিনেমা হলে একসাথে রিলিজ হবে। পুরো নামগুলো আমি আজকে দিয়ে দিব বিকালে। এটা 19 তারিখ। 26শে মার্চ দুটো টিভি চ্যানেলে দেখানো হবে। টাইম টিভি চ্যানেলের নাম খুব তাড়াতাড়ি দিয়ে দিব। অ্যাট দ্য সেম টাইম একটা ইউটিউব চ্যানেলে এবং ওটিটি প্ল্যাটফর্মে যে ওসবই জানতে পারবেন। আপনারা আমার বিবিসিএস এর পেজে থাকতে পারেন, আমার পেজ আনোয়ার আজাদ ফিল্মস ফেসবুক পেজে থাকতে পারেন, আমার ওয়েবসাইট anoaraazadfilms.com এ থাকতে পারেন। এইসব জায়গায় গেলেই আমাদের সব গন্তব্য সম্বন্ধে জানিয়ে যাবেন। আবারও ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য বিবিসিএস এর মাধ্যমে যে এখানে আসতে পারলাম এবং আপনাদের সাথে মত বিনিময় করতে পারলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আপনি আমাদেরকে আপনার এত ব্যস্ততার মাঝে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আর আপনার মূল্যবান বক্তব্যের জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এবং আই লাইক টু এক্সপ্রেস মাই heartfelt gratitude again to all the viewers of the virtual program. দর্শক বন্ধুদের আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাচ্ছি আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠান দেখার জন্য। আর আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে আপনারা বিবিসিএস এর ড্রপ বক্সে আপনারা দিতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের উত্তর যত তাড়াতাড়ি সম্ভব দেয়ার। আর আমরা কি আরো কোনো ট্রেলার দেখবো আজাদ ভাই? না, শিহাব ভাইকে আমি পাঠাইছি, উনি কি দেখাইতে পারবে? এটা আমার মনে হয় আবার সমস্যা, যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্মের অনেক সময় টেকনিক্যাল প্রবলেম হয়, যার জন্য এটা সাউন্ডটা ছিল না। শিহাব ভাই পিছন থেকে বলতে পারবে। ট্রেলারটা পুরোটা আসলে দেখানো হয়নি, তখন আসলে সাউন্ড ছিল না। আমার কাছে আছে, কিন্তু আমি তো ফোন থেকে আরো কোনো ট্রেলার দেখবো নাকি আমরা অনুষ্ঠানের রীতিটা আনবো? আমি মনে করি ট্রেলারটা আমরা এরপরে আমাদের গ্রুপে পোস্ট করে দিব এই ভিডিওটার নিচে, তো সবাই ওখান থেকে দেখতে পারবে। আজাদ ভাইয়ের ইউটিউব চ্যানেলের লিংক সহ এটা পোস্ট করে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, সবাইকে শুভরাত্রি জানিয়ে আমি আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ সবাইকে।